যেটা বলতেছিলাম সিলেকশন সর্ট কি করে, তোমার লিস্ট থেকে সিলেক্ট করতে থাকে সবচেয়ে বড়টা বা সবচেয়ে ছোটটা। এইভাবে যদি আমি রিপিটেডলি সিলেক্ট করি তাহলে আমি একসময় একটা সর্টেড লিস্ট পাবো। প্রথমে সবচেয়ে ছোটটা বের করলাম, ছোটটা বের হয়ে গেছে, এখন বাকি দেওয়ার সবচেয়ে ছোট বের হবে, এরপর তারপর বাকি দেওয়ার সবচেয়ে ছোট বের হবে। এভাবে রিপিটেডলি করতে থাকলে একসময় কি হবে, পুরো লিস্টটা সর্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা হিপ সর্টের আলোচনায় কেন সিলেকশন সর্টের আলোচনা আনলাম, এটা বুঝতে হলে আমাদের দেখতে হবে যে সিলেকশন সর্টের রানিং টাইমটা কেমন। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, একটা লিস্টের মধ্যে ধরো 5টা নাম্বার আছে, তাহলে এই 5টা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় সেটা বুঝতে হলে আমাকে 5টা নাম্বার প্রত্যেকটা চেক করতে হবে না? হ্যাঁ, জি স্যার। তাহলে n বার চেক করতে হবে প্রথমবার, সবচেয়ে বড়টা বের করার জন্য বা সবচেয়ে ছোট বের করার জন্য। এরপরে আবার কতবার, n-1 বার, তাই না? এরপরে এবার n-2 বার, ঠিক আছে না? তাহলে এইভাবে করতে করতে আমাকে কি করতে হবে, এরকম মানে প্রথমে n বার, তারপরে n-1 বার, তারপরে n-2 বার, n-3 বার, টোটাল এতবার করতে হবে। তাহলে এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। তাহলে সিলেকশন সর্টের রানিং টাইম হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। বোঝা গেছে? এখন হিপ সর্টে যেটা করে সেটা হচ্ছে এই সিলেকশন সর্টের যে অর্ডার অফ n স্কয়ার রান টাইম, এইটাকে কমায় আনে। এটাকে কি করে, এটাকে অর্ডার অফ n log n এ নিয়ে আসে। সিলেকশনই করে কিন্তু একটু কায়দা করে করে। হ্যাঁ, এবং সেই কায়দাটা কি? কায়দাটা হচ্ছে একটা স্পেশাল ডাটা স্ট্রাকচার ইউজ করা, যে ডাটা স্ট্রাকচারকে আমরা বলি হিপ। হিপ কি? হিপ হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, এটা ডাটাকে সাজানোর একটা কায়দা। হিপ ডাটা স্ট্রাকচার ইউজ করে আমরা রানিং টাইমকে কমায় আনি। এখন হিপ ডাটা স্ট্রাকচারে কি সুবিধা আমরা পাবো? হিপ ডাটা স্ট্রাকচারে আমরা সিলেকশন করব ইন লগ এন টাইমে। বুঝা গেল? সিলেকশন করবো লগ এন টাইমে। তো আমাকে কয়বার সিলেকশন করতে হবে? n বার। তাহলে টোটাল কত টাইম লাগবে? n log n। বুঝা গেল? এক কথায় সব কথা বললাম। আমরা একটা স্পেশাল ডাটা স্ট্রাকচার হিপ ইউজ করব। সেই হিপটা কি করবে, আমাকে কি সাহায্য করবে? আমাকে সিলেকশনটা লগ এন টাইমে করতে করার ব্যবস্থা করে দিবে। তার ফলে কি হবে? তার ফলে আমি এক একটা সিলেকশনের জন্য লাগবে লগ এন টাইম, তাহলে ওভারঅল লাগবে আমার n log n টাইম। তাহলে কি হলো, টাইমটা কমে আসলো। এবং হিপ সর্ট হচ্ছে একটা এক্সাম্পল যেখানে আমরা ডাটা স্ট্রাকচারকে ইফেক্টিভলি ইউজ করে বা অ্যাপ্রোপ্রিয়েট ডাটা স্ট্রাকচার ইউজ করে আমরা একটা কাজের সময়টা কমিয়ে আনতে পারি। এখানে একটা বড় বিষয় শিক্ষণীয় আছে যে অ্যাপ্রোপ্রিয়েট ডাটা স্ট্রাকচার ইউজ করা। হ্যাঁ, ডাটা স্ট্রাকচার গুরুত্ব তুমি এখান থেকে বুঝতেছো, সেই জন্য আমরা এটা অনেক সময় ডাটা স্ট্রাকচারই পড়ি। হ্যাঁ, তো এখানেও একটু পড়বো আমরা। আমরা ধরে নিচ্ছি যে আমরা কিছু কিছু জানো, সেই কারণে আমরা সংক্ষেপে খুব দ্রুত বুঝাই দিব। বিষয়টা আসলে জটিল কিছু না, বুঝতে সহজ আর কি, সেখানে আমি সময় বেশি লাগবে না। প্রথম আসলে যে হিপটা কি জিনিস, হিপটা কি জিনিস বুঝতে হলে আমাদের একটা জিনিস বোঝা দরকার যে ট্রি কি জিনিস। আমরা কি ট্রি কি জিনিস জানি? জি স্যার। ট্রি হচ্ছে একটা কথা প্রায় আসে, ট্রির মধ্যে রুটের কথা আসে। রুট হচ্ছে একটা বিশেষ ধরনের ট্রি, রুট থাকে একটা বিশেষ ধরনের ট্রিতে, সেটাকে বলে রুটের ট্রি। নর্মালি ট্রি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা কানেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, একটা
গ্রাফ, এটা কানেক্টেড এবং তার সাইকেল নাই, সেটাকে বলা হয় ট্রি। এখন ট্রির মধ্যে যদি আমি একটা ভার্টেক্সকে আলাদা করে রুট বলে ডাকি, তাহলে সেটাকে বলা হবে রুটেড ট্রি। ট্রির মধ্যে একটা ভার্টেক্সকে যদি আমরা আলাদা করে রুট বলে ডাকি, তাহলে সেটাকে বলা হবে রুটেড ট্রি। এখন রুটেড ট্রির মধ্যে রুটের সাথে যারা লিঙ্কড, মানে রুটের সাথে যাদের সাথে রুটের আছে, কি বলে, এজ আছে, যারা কানেক্টেড সরাসরি, বা যারা অ্যাডজেসেন্ট, যারা রুটের অ্যাডজেসেন্ট, তাদেরকে আমরা বলি রুটের চাইল্ড, আর রুটকে বলি ওই চাইল্ডের প্যারেন্ট। তো ধরো আমি এরকম একটা কি বলে গ্রাফ আঁকলাম, এরকম করে আঁকলাম। এখন যদি মাঝের এটাকে যদি আমি রুট বলি, মাঝেরটাকে রুট বলি, তাহলে এই পাশে যেগুলো আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে সব তার চাইল্ড, এগুলো সব চাইল্ড। আর মাঝে 4 কোণা দিলাম সেটা হচ্ছে ইয়ে কি বলে প্যারেন্ট। আচ্ছা, এখন আবার যদি এখান থেকে যদি আমি টানি, এই জায়গা থেকে যদি আমি টানি, তাহলে কি হবে, এগুলো এখান থেকে আবার কি বের হবে, এখান থেকে আবার কি বলে যে চাইল্ড বের হবে। হ্যাঁ, তাহলে এটা চাইল্ড, এই নীলগুলো হচ্ছে চাইল্ড। কার চাইল্ড? লালটার চাইল্ড। লালটা কি? লালটা হচ্ছে প্যারেন্ট। ঠিক আছে, তো এইভাবে আমি একজনকে রুট বলে বাকি সবাইকেই স্পেসিফাই করে দিতে পারতেছি। একজনকে আমি রুট বললাম, আর বাকি সবাই স্পেসিফাই হয়ে গেল যে কে কি, কার সাথে কি সম্পর্ক। আচ্ছা, এখন যদি এরকম একটা রুটেড ট্রির সর্বোচ্চ 2টা নোড থাকে, সরি 2টা চাইল্ড থাকে, তাহলে আমরা তাকে বলি বাইনারি ট্রি। মানে এটা কিন্তু বাইনারি ট্রি হয় নাই, কারণ এই প্রথম যে রুটটা তার 4টা চাইল্ড, তো এটা বাইনারি ট্রি না। বাইনারি ট্রি হচ্ছে যেই রুটেড ট্রির ম্যাক্সিমাম 2টা চাইল্ড আছে, একটাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু 2টার বেশি না। হ্যাঁ, যেটির সর্বোচ্চ 2টা চাইল্ড আছে সেটাকে আমরা বলি, সরি, প্রত্যেকটা নোডের সর্বোচ্চ 2টা চাইল্ড আছে সেটাকে আমরা বলি বাইনারি ট্রি। এখন বাইনারি ট্রির ক্ষেত্রে আমরা অনেক সময় একটা শব্দ ইউজ করি, লেফট চাইল্ড, রাইট চাইল্ড, এই ধরনের কথাবার্তা আমরা ইউজ করি অনেক সময়। আচ্ছা, এখন মনে করো একটা তোমার ট্রি আছে, তো একটা ট্রিতে আমরা কয়েকটা শব্দ ইউজ করি, যেমন ধরো ডেপথ, লেভেল, এই ধরনের। এগুলো কি? এগুলো হচ্ছে, যেমন ধরো আমি এখানে প্রতিবারে নতুন নতুন আমি নোট তৈরি করতেছি। তাহলে দেখো এই প্রথম যেই পার্টটা, প্রথম যেই ইয়েটা, এইটাকে আমরা বলবো ফার্স্ট লেভেল, এটা হচ্ছে সেকেন্ড লেভেল, এটা হচ্ছে থার্ড লেভেল। বোঝা যাচ্ছে না? এখন আমি যদি প্রতি লেভেলেই ম্যাক্সিমাম করে দিয়ে থাকি, তাহলে প্রথম লেভেলে কটা থাকবে? হ্যাঁ, প্রতি লেভেলে যদি ম্যাক্সিমাম করে দিতে থাকি, তাহলে প্রথম লেভেলে থাকবে একটা, তারপর লেভেলে থাকবে 2টা, তারপর লেভেলে থাকবে 4টা, তারপর লেভেলে কটা থাকবে? কটা থাকবে? তারপর লেভেল 16টা, এভাবে বাড়তে থাকবে। এখন যদি প্রত্যেকটা লেভেলে সর্বোচ্চ পরিমাণ থাকে, মানে প্রত্যেকটা লেভেল যদি ফুল থাকে, তাহলে আমরা যেটা বলি সেটা হচ্ছে, সেটাকে বলি আমরা কমপ্লিট বাইনারি ট্রি। ঠিক আছে, কমপ্লিট বাইনারি ট্রি। কখনো কখনো এখানে একটা ছাড় দিই আমরা, ছাড়টা হচ্ছে এরকম, ধরো আমি চাচ্ছি এখানে কয়টা কয়টা নোড আছে টোটাল, এই যেটা আঁকলাম সে কয়টা নোড আছে? 7টা, তাই না? এখন আমাকে যদি বলা হয় যে তুমি 10টা নোড নিয়ে ট্রি বানাও, কমপ্লিট বাইনারি ট্রি বানাতে পারবো? 10টা নোড নিয়ে? 10টা নোড দিয়ে তো কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে না। কিন্তু একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা এই লাস্টের যেই কটা আছে, মানে আমাদের তো টোটাল দরকার ছিল হচ্ছে কটা, টোটাল কথা ছিল হচ্ছে আমাদের এরপরে 8টা হওয়ার কথা, মানে 15টা হওয়ার কথা।
তাহলে আমরা যেটা করলাম, আমরা এর পরের লেভেলে বাম দিক থেকে ফিল আপ করে আসলাম। তাহলে এটা কি 10টা? এটাকে আমরা বলি 10টা ট্রির কমপ্লিট বাইনারি ট্রি। হ্যাঁ, যদি ফিল আপ না করা যায় তাহলে আমরা লাস্ট লেভেলে বাম দিক থেকে ফিল আপ করে আসবো। হ্যাঁ, লাস্ট লেভেলে বাম দিক থেকে ফিল আপ করে আসবো, তাহলে আমরা এটাকে কমপ্লিট বলতে পারি। সো কমপ্লিট বাইনারি ট্রি কি? কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে যে ট্রিটার প্রত্যেকটা লেভেলে বাম দিক থেকে ফিল আপ করে আসা হয়েছে। হ্যাঁ, প্রত্যেক লেভেল মানে আগের লেভেলটা ফিল আপ না করে নিচের লেভেলে যায় নাই, এবং প্রত্যেক লেভেল বাম দিক থেকে ফিল আপ করে আসা হয়েছে। তাহলে দেখা যাবে কি যে আমরা প্রথমটা থেকে প্রথমটা একটা, তারপরটা দুইটা, তারপরটা তিনটা, সরি চারটা, তারপরটা আটটা, এভাবে করতে থাকবো। আর যখন দেখবো যে আমার শেষ হচ্ছে না তখন বাম দিক থেকে ফিল আপ করে আসবো। তাহলে এই ট্রিটা হচ্ছে এটা কি 10টা ট্রির কমপ্লিট, সরি 10টা নোডের কমপ্লিট বাইনারি ট্রি। এখন আমরা কমপ্লিট বাইনারি ট্রি কাকে বলে জানি। এখন আমরা এখান থেকে আমরা হিপের একটা সংজ্ঞা দিব। হিপ হচ্ছে বেসিক্যালি একটা কমপ্লিট বাইনারি ট্রি। হিপ হচ্ছে বেসিক্যালি একটা কমপ্লিট বাইনারি ট্রি দ্যাট স্যাটিসফাইস হিপ প্রপার্টি। তাহলে সংজ্ঞাটা পেয়ে গেলাম। সংজ্ঞাটা কি? একটা কমপ্লিট, বা অন্য কথায় বলতে পারি নিয়ারলি কমপ্লিট। নিয়ারলি কমপ্লিট কেন বললাম? কারণ লাস্ট নোটটা তো ফিল আপ নাও হইতে পারে, সরি লাস্ট লেভেলটা। হ্যাঁ, তো একটা হিপ হচ্ছে একটা নিয়ারলি কমপ্লিট বাইনারি ট্রি যেটা হিপ প্রপার্টি স্যাটিসফাই করে। হিপ প্রপার্টিটা কি? হিপ প্রপার্টি হচ্ছে যে এইটা, এটা হচ্ছে হিপ প্রপার্টি। কি লিখছে? এ প্যারেন্ট আই ইজ গ্রেটার অর ইকুয়াল টু এ আই। হ্যাঁ, এ প্যারেন্ট আই ইজ গ্রেটার অর ইকুয়াল টু এ আই। তার মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার নোড এর থেকে তার প্যারেন্টটা বড় হবে। হ্যাঁ, হিপের মধ্যে আমি প্রত্যেকটা নোডে একটা ভ্যালু দেব, সেই ভ্যালুটার ব্যাপারটা কেমন দাঁড়াবে? সেই ভ্যালুটার প্রত্যেকটা নোডের যে ভ্যালু কি বললাম, প্রত্যেকটা নোডের প্যারেন্টের ভ্যালু ওই নোডের ভ্যালুর থেকে বড় হবে বা সমান হবে। বোঝা গেছে কিনা? এবং এটাকে বলা হয় ম্যাক্স হিপ প্রপার্টি। আবার উল্টাটা বলা যায় মিন হিপ প্রপার্টি। মিন হিপ প্রপার্টি কি হবে? ওই গ্রেটারের জায়গায় লেস হবে। তার মানে প্যারেন্ট হবে ছোট, আর নোডটা হবে বড়। এটা হবে মিন হিপ। তাহলে মিন হিপের ক্ষেত্রে কি হয়? প্যারেন্ট ছোট হয়, হ্যাঁ, প্যারেন্ট বড় হইতে পারবে না। আর ম্যাক্স হিপের ক্ষেত্রে প্যারেন্ট ছোট হইতে পারবে না, সমান হলে সেটা অ্যাকসেপ্টেবল, বাট ছোট হইতে পারবে না। সো এ প্যারেন্ট আই ইজ গ্রেটার অর ইকুয়াল টু এ আই। বোঝা গেল কি? আচ্ছা, তাহলে এখন একটা বিষয় আছে যে আমরা হিপটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি। হিপটাকে সাধারণত রিপ্রেজেন্ট করা হয় অ্যারে দিয়ে, ইন্টারেস্টিংলি অ্যারে দিয়ে। হ্যাঁ, এখন অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করলে সুবিধাটা কি, বা কেন কেন করি? কারণ হচ্ছে যে হিপে যেহেতু বাম দিক থেকে ফিল আপ করে আসা, যেমন এখানে দেখো একটা হিপ দেখা যাচ্ছে, এটা অবশ্য হিপ হয় নাই এখনো, এখানে এটা হিপ, এই যে এটা দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা দেখো, এখানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখন এটাকে আমি চাইলে লিস্টের মধ্যে লিখতে পারি, একটা অ্যারের মধ্যে লিখতে পারি। কিভাবে লিখবো? আমরা জাস্ট পরপর লিখে যাব। প্রথমে লিখলাম 16, তারপর লিখলাম কত? স্যার এটা তো স্যার হিপ ট্রি না। না, বুঝলেন? স্যার এটা তো হিপ হবে না স্যার। স্যার 8 14 নিচে আসছে না স্যার। ও স্যার হবে হবে স্যার। 8 তো 14 নিচে থাকবে, 8 তো ছোট না, মানে বড়টা উপরে জি স্যার থাকবে, হবে স্যার। ছোটটা নিচে থাকবে। 8 7 9 3 2 4 1 এরকম থাকলো। হ্যাঁ,
এখন এটাকে কিন্তু আমরা অ্যারের মধ্যে লিখছি, অ্যারের মধ্যে লিখে ফেলছি। এখন খেয়াল করে দেখো 14 বা ধরো 14 না, ধরো 7 যেখানে আছে 7, 7-এর প্যারেন্ট কে? 7-এর প্যারেন্ট হচ্ছে 14, তাই না? এখন দেখো 7-এর লোকেশন কি? 7-এর লোকেশন হচ্ছে 5। আচ্ছা, 14-র কিন্তু দুইটা 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 চাইল্ড আছে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 7। এখন দেখো 14-র লোকেশন হচ্ছে 2, আর 8-এর লোকেশন হচ্ছে 4, 7-এর লোকেশন হচ্ছে 5। তুমি খেয়াল করে দেখো 2 কে 2 দিয়ে গুণ করলে আমি কত পাই? 4 পাই। তাহলে কাকে পাচ্ছি? লেফট চাইল্ডটা পাচ্ছি। আর 2 কে যদি আমি 2 দিয়ে গুণ করে 1 যোগ করি, মানে টুয়াইস আই প্লাস 1, তাহলে কি পাচ্ছি? লেফট রাইট চাইল্ড পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে আমরা একটা নোডের ইন্ডেক্স নাম্বারকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি লেফট চাইল্ডের ইন্ডেক্স, যদি 2 দিয়ে গুণ করে 1 যোগ করি তাহলে পাচ্ছি রাইট চাইল্ডের ইন্ডেক্স। যে কোনোটাই দেখো। আবার আরেকটা দেখো, ধরো 10-এর ইন্ডেক্স কত? 3, এর লেফট চাইল্ড কত? 3 দুগুণে 6, আর রাইট চাইল্ড 3 দুগুণে 6 একে 7। ঠিক আছে না? ঠিক একইভাবে আমি যদি 7-এর লেফট চাইল্ড রাইট চাইল্ড বের করতে চাই, তাহলে 7-এর লোকেশন কত? 7-এর লোকেশন হচ্ছে 5, 5-এর লেফট চাইল্ড হচ্ছে 5 দুগুণে 10, 1, যেটা হচ্ছে 7-এর লেফট চাইল্ড 1, সেটা হচ্ছে 10 নম্বর লোকেশনে। হ্যাঁ, আর রাইট চাইল্ড লোকেশন কত হবে? 5 দুগুণে 10 যোগ 1 মানে 11। এখানে এলিমেন্ট আছেই 10টা, তো 7-এর কোনো রাইট চাইল্ড নাই। হ্যাঁ, কিভাবে বুঝলাম রাইট চাইল্ড নাই? কারণ হচ্ছে আমি রাইট চাইল্ড যে মানটা পাইছি সেটা হচ্ছে হিপের সাইজ থেকে কম, সরি বেশি। রাইট চাইল্ডের লোকেশনে যে মানটা পাইছি সেটা হচ্ছে হিপের যে সাইজ, এটাকে হিপ সাইজ বলবো আমরা, হিপ সাইজ থেকে বেশি। তো হিপ সাইজ যদি বেশি হয় তাহলে তো ওই লোকেশনে আমি কিছু পাবো না। হ্যাঁ, তো ওইতে বুঝলাম যে সাথে কোনো রাইট চাইল্ড নাই। বোঝা গেছে? তাহলে আমরা হিপ সাইজ বললাম, হিপের আচ্ছা প্যারেন্ট কিভাবে পাবো? প্যারেন্ট পাওয়া সহজ। আমি যেহেতু 2 দিয়ে গুণ করে চাইল্ড পাইছি, তাহলে 2 দিয়ে ভাগ করলে পাবো কি? প্যারেন্ট, তাই না? যেমন ধরো 9 নাম্বার ঘরে যেটা আছে, 9 নাম্বার ঘরে আছে কত? 4। 9 নাম্বার ঘরে যেটা আছে সেটার প্যারেন্ট কি হবে? 9 ভাগ 2 কত হয়? 4.5। 4.5 তো হতে পারে না, ওই কত? 4। এখন 4.5 কেন হলো? কারণ ওটা ছিল 9 নাম্বার ঘর ছিল রাইট চাইল্ড। হ্যাঁ, রাইট চাইল্ড তো তুমি টুয়াইস আই প্লাস 1 ছিল। সো টুয়াইস আই প্লাস 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আই প্লাস 0.5। সে কারণে 4.5 আসছে। তো আমরা কি করব? ফ্লোরটা নেব। আমরা ফ্লোর নেব, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মানটা পাচ্ছি। সো আমি যদি কোন একটা নোডের ইন্ডেক্সকে 2 দিয়ে ভাগ করে ফ্লোর নিই তাহলে পাবো প্যারেন্ট। আর যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাবো লেফট চাইল্ড। 2 দিয়ে গুণ করে যদি 1 যোগ করি তাহলে পাবো রাইট চাইল্ড। তবে এখানে মনে রাখতে হবে, এখানে ইন্ডেক্সিংটা কিন্তু করা হচ্ছে 1 থেকে। 1 থেকে ইন্ডেক্সিং শুরু হচ্ছে, 0 থেকে না কিন্তু। 0 থেকে গেলে সূত্রটা সামান্য একটু পরিবর্তিত হবে, খুব বেশি না, সামান্য একটু পরিবর্তন করা হবে। সো এটা আমি আলাদা করে ব্যাখ্যা করতেছি না, কারো যদি 0 থেকে তুমি ইমপ্লিমেন্ট করতে চাও তুমি বের করে নিতে পারবা চিন্তা করে, একটু চিন্তা করে বুঝতে পারবা। জাস্ট এখানে লিখবা আর কি সংখ্যাগুলো 0 1 2 লিখবা, তারপরে দেখবো যে রিলেশনশিপটা কেমন হয়। তো এই যে প্যারেন্টাল রিলেশনশিপটা এখানে লেখা আছে, ওই যে প্যারেন্টের সাথে প্যারেন্টাল লোকেশন থেকে চাইল্ডের লোকেশন, চাইল্ডের লোকেশন থেকে প্যারেন্টাল লোকেশন আমি কিভাবে পাইতে পারি? বোঝা গেছে তো এইটুক? বোঝা গেছে? আচ্ছা, এখন আসো যে আমরা একটা, আমাদের কিছু ডাটা দেওয়া থাকলে সেখান থেকে আমি হিপ কিভাবে বানাতে পারি। তো এটা অনেক কায়দা আছে, অনেকভাবে বানানো যেতে পারে। মূলত তোমাকে হিপ প্রপার্টিটা স্যাটিসফাই করাতে হবে, আর কিছু না। হিপ প্রপার্টিটা স্যাটিসফাই করাতে হবে। সো এখানে একটা টেকনিক দেখাইছে, সেটা হচ্ছে এরকম যে এখানে প্রথমত একটা ফাংশন দেখাবে, একটা সিম্পল ফাংশন দেখাবে। সেই ফাংশনের কাজ কি? সেই ফাংশনের কাজ হচ্ছে
ভালো করে খেয়াল করো, যদি কোনো একটা পার্টিকুলার নোড তার লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি দুটাই হিপ হয়ে থাকে, লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি দুটাই হিপ হয়ে থাকে, হ্যাঁ, কিন্তু সে নিজে তাকে নিজেকে ইনক্লুড করলে সে হিপ হয় না। এক্সাম্পল দেখাই, মনে করো ধরো এইটুক এটুক কি হিপ বলা যায় না? বলা যায়। আবার এই পাশে ডান পাশে এটা কি বলা যায় না? এখন মনে করো তোমার এইখানে 16 না থেকে আছে হচ্ছে ধরো 3 আছে, 16 নাই, 3 আছে। তাহলে 3 এর লেফট সাবট্রিকে কি বলা যায়? হিপ। 3 এর রাইট সাবট্রিকে বলা যায় হিপ। কিন্তু এই পুরাটা নিজে কি হিপ? স্যার পুরাটা তো হিপ না। লেফট সাবট্রি হিপ, রাইট সাবট্রি হিপ। এই ধরনের ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে এই তিনটাকে তার অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় নিয়ে যেতে চেষ্টা করা। আমরা যে তিনটা লিখলাম এই তিনটাকে তার অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় নিয়ে যেতে চেষ্টা করা। অ্যাপ্রোপ্রিয়েট জায়গা মানে কি? মানে হচ্ছে তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল তুমি খেয়াল করে দেখো এখানে এই পুরা লিস্টের মধ্যে, এই পুরোটার মধ্যে এই পুরোটার মধ্যে সবচেয়ে বড় কে হবে? রুটে যে আছে সে না? হ্যাঁ, জি স্যার। লেফট সাবট্রির মধ্যে সবচেয়ে বড় হবে রুটে যে আছে। আবার এই সাবট্রির মধ্যে সবচেয়ে বড় হবে কে? যে রুটে আছে, নাকি? তাই না? তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে 14, এখানে সবচেয়ে বড় হচ্ছে 10। তাহলে সবার মধ্যে সবচেয়ে বড় কে? এই দুইটার মধ্যে যে বড় সে। আমার কাজ হবে এই 14কে উপরে উঠায় দেওয়া। আর 3কে তাহলে কি করব? 3কে 14 থেকে পাঠায় দেওয়া। তাহলে যেটা হবে যে সমস্যাটা ছিল এই জায়গায় 1 নাম্বার ঘরে, এখন সমস্যা ট্রান্সফার হলো কোন নাম্বার ঘরে? 2 নাম্বার ঘরে। বোঝা গেল? জি স্যার। তাহলে আমি উপরে নিয়ে গেলাম 14 আর এটা কি বলে যে স্যার। আর এখানে লিখলাম কত? 3। এখানে লিখলাম 14 আর এইখানে আমি কেটে দিই এটাকে, এটার মধ্যে কত বলবে? এখানে বলবে 3। ঠিক আছে না? এখন এই 3টা এখানে বসানোর ফলে, নিয়ে যাওয়ার ফলে এখন সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে নিজে ওর নিচে সমস্যা হয়ে গেছে, তাই না? কারণ দেখা যাচ্ছে 3-এর চাইল্ড হচ্ছে 8 আর একটা চাইল্ড হচ্ছে 7। এখন এই 8 এবং 7-এর মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে যে 3 বড় না 8 এবং 7 বড়। যদি 3 না হয় 10 হইতো তাহলে আর কিছু করা লাগতো? না স্যার। করা লাগতো না। যেহেতু 3, সেহেতু আমাকে কাজ করতে হচ্ছে। কি করব? আগে যা করছিলাম তাই করব। তাহলে এটাকে আমি রিকার্সিভলি ভাবতে পারি যে প্রতিবারই আমি তার দুটো চাইল্ড দেখবো, দুটো চাইল্ডের মধ্যে কেউ যদি ওর থেকে বড় হয় তাহলে তার সাথে এক্সচেঞ্জ করে দিব। এক্সচেঞ্জ করে ওই যে নিচে এক্সচেঞ্জ করে দিলাম, যেখানে যেই ঘরে এক্সচেঞ্জ করে দিলাম সেই ঘরে আবার একই কাজ করব। এভাবে করতেই থাকবো। ঠিক আছে না? তাহলে এখানে যদি আমি ফার্দার আরেক ধাপ আগাই তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 3 নিচে যাবে, 8 উপরে আসবে, তাই না? জি স্যার। 3 8-এর জায়গায় যাবে, 8 3-এর জায়গায় যাবে। এরপরে কি হবে? এরপরে আবার 4-এর সাথে কম্পেয়ার করে দেখবো যে না 4 তো বড়, তাহলে 4 উপরে যাবে, 3 4-এর জায়গায় যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমার কাজটা হয়ে থাকবে এবং এরপরে আমি যখন ওই
4-এর জায়গায় যখন 3 চলে যাবে মানে হচ্ছে 9 নাম্বার ঘরে, তখন সে দেখবে তার লেফট চাইল্ডও নাই, রাইট চাইল্ডও নাই। যেহেতু লেফট চাইল্ড নাই, রাইট চাইল্ড নাই, তাহলে কিন্তু ফার্দার সে আর কোনো কাজ করবে না, কারণ তার তো আর কোনো চাইল্ড নাই। সো তাকে আর কোনো কম্পেয়ার করতে হচ্ছে না, যেহেতু কম্পেয়ার করতে হচ্ছে না, সো তার জায়গা সে পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে দুইটা শর্তে এটা হবে। একটা হচ্ছে সে যদি একদম নিচে চলে আসে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে যদি সে আর নিচে যে আছে সে যদি ছোট হয়। হ্যাঁ, সে যদি ছোট হয় বা সমান হয়, তাহলে আমি ফার্দার কোনো প্রসেসিং করার দরকার নেই, আদারওয়াইজ আমি প্রসেসিং চালাই যাব। বোঝা গেছে কিনা? জি স্যার। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পলটা দেখে আমি নিজে করলাম আর কি। এক্সাম্পলটা কিরকম দেখো, দেখলে বুঝবা সহজ। এখানে ওরা এই ঘরে করতেছে, 4 নাম্বার ঘরে। হ্যাঁ, তো 4 নাম্বার ঘরে করতে গেলে কি করতে হবে, দেখতে হবে 14 বড় না 7 বড়। হ্যাঁ, মানে 4, 14, 7 এই 3 জনের মধ্যে কে বড়? আমরা দেখলাম 14 বড়, তাহলে 14 কে উপরে নিলাম, 4 কে নিচে নিলাম, কি দাঁড়ালো? এরকম পিকচার দাঁড়ালো। বোঝা যাচ্ছে? পিকচার এ থেকে পিকচার বি পেলাম। এরপরে আমি কি করলাম, আমি যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে আবার কম্পেয়ার করি যে 2, 8 এবং 4-এর মধ্যে দেখা গেল যে 8 বড়, তাহলে 8-এর সাথে 4 কে এক্সচেঞ্জ করবো। তাহলে ফাইনাল পিকচারটা কি? ফাইনাল পিকচার হচ্ছে এটা। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন এই যে এটা বকবক করলাম, কথা বললাম, এই বিষয়টাকেই এখানে লেখা হয়েছে একটু মানে ইয়া করে আর কি, কি বলে যে অ্যালগরিদম আকারে। এখানে বলা হচ্ছে ম্যাক্সিফাই এ আই। আইটা কি? আইটা হচ্ছে যেই লোকেশনে আমি পরিবর্তন করতেছি, মানে যেই লোকেশনে আমি খুঁজতেছি যে ওখানে সমস্যা আছে কি নাই। যেমন ধরো এখানে আই কত ছিল, যে এক্সাম্পল দিছে ওরা, আই ছিল 2। হ্যাঁ, আই হচ্ছে লোকেশনটা, কিন্তু এলিমেন্টটা না, আই হচ্ছে লোকেশনটা, 2 নাম্বার ঘর। তাহলে আমি 2 নাম্বার ঘরে চেক করে দেখবো 2 নাম্বার ঘরে সমস্যা আছে কিনা। তাহলে 2 নাম্বার ঘরে সমস্যা আছে কিনা বুঝতে হলে আমাকে দেখতে হবে যে তার নিচে যে আছে, মানে তার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড তারা কি বড় কিনা। তাহলে লেফট চাইল্ড মানে কি? লেফট চাইল্ড মানে হচ্ছে 2i, রাইট চাইল্ড মানে হচ্ছে 2i প্লাস 1 বের করলাম। এরপরে চেক করে দেখবো যে লেফট চাইল্ড যেটা পাইছি সেই মানটা কি হিপ সাইজ থেকে ছোট কিনা বা সমান কিনা। এটা কেন চেক করবো? আগেই বলছিলাম, যেমন ধরো আমাদের এখানে এই 5-এর কি রাইট চাইল্ড আছে? নাই। কেন নাই? কারণ 5 দুগুণে 10, 11। আমি 5-এর রাইট চাইল্ডের লোকেশন হচ্ছে 11, কিন্তু হিপ সাইজ হচ্ছে 10। 10 তাহলে এটা কি? ছোট। সাইজ থেকে এটা বড়। হবে না। হ্যাঁ, বড় হয়ে গেছে, হিপ সাইজটা বড় হয়ে গেছে, সরি হিপ সাইজ ছোট হয়ে গেছে, ওটা বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে চেক করে দেখবো যে এলটা কি হিপ সাইজ থেকে ছোট কিনা বা সমান কিনা। তাহলে কাজ করব, কি কাজ করব? দেখবো যে এ এলটা কি এ আই এর থেকে বড় কিনা। এ এলটা মানে কি? এলটা মানে হচ্ছে এটা আর কি, এ এলটা 14, এ আইটা মানে 2। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 14টা 4 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে লার্জেস্ট ইকুয়াল টু এল। এটা মানে হচ্ছে লার্জেস্ট ইকুয়াল টু এল মানে কি? মানে লার্জেস্ট বলতে কিন্তু লার্জেস্ট জিনিসটাকে বোঝানো হচ্ছে না, লার্জেস্ট এলিমেন্ট না, লার্জেস্টের লোকেশন। এল হচ্ছে একটা লোকেশন, আই হচ্ছে একটা লোকেশন, লার্জেস্ট হচ্ছে এরকম লোকেশন। কার লোকেশন? সবচেয়ে বড় যেটা সেটা লোকেশন। তো সোফার আমি তো কম্পেয়ার করছি শুধু এল এবং আই, আমি আর কে কম্পেয়ার করি নাই। সো এল এবং আই এই দুইজনের মধ্যে লার্জেস্ট হচ্ছে এল, যদি এই শর্তটা ফুলফিল হয়। আর এই শর্তটা যদি ফুলফিল না হয়, কোন শর্তটা? যে এই শর্তটা, এই শর্তটা যদি ফুলফিল না হয় তাহলে লার্জেস্ট হচ্ছে কত? লার্জেস্ট হচ্ছে আই। বোঝা গেছে কিনা? এল এবং আই এর মধ্যে আমরা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম যে কে বড়। তাহলে যদি হয় এল বড় তাহলে লার্জেস্ট ইকুয়াল টু এল, যদি হয় আই বড় তাহলে লার্জেস্ট ইকুয়াল টু আই। ঠিক আছে, এরপরে আমরা কম্পেয়ার করব কার সাথে? এরপর আমরা আর এর সাথে, মানে এ আর এর সাথে এ লার্জেস্ট, কারণ আমি তো জেনে গেছি কে বড়। সুতরাং আমাকে আর এর সাথে আই এবং এল দুইজনের কম্পেয়ার দরকার নাই, আমি শুধুমাত্র আর এর সাথে কম্পেয়ার করে দেখবো। যদি দেখি যে এ আরটা এ লার্জেস্ট থেকে বড়, তাহলে হবে লার্জেস্ট সমান আর।
আর যদি তা না হয় লার্জেস্ট আগের বার যা পাইছিলাম তাই, এল অথবা আই। বোঝা গেছে? স্যার আচ্ছা, আহ, এখন যদি দেখা যায় যে লার্জেস্ট ইজ নট ইকুয়াল টু আই, মানে আইটা লার্জেস্ট না, আইটা মানে কি, আই মানে যেটা এই লোকেশনে কাজ করতেছি, যে এই লোকেশনে যদি দেখা যায় লার্জেস্ট ইকুয়াল টু আই, তাহলে কিন্তু আমরা কিছু করবো না। লার্জেস্ট যদি আই এর সমান হয়, তাহলে এখানে যে রিকার্সিভ কল আছে সেই রিকার্সিভ কলটা হবে না, তাহলে কাজটা শেষ হয়ে যাবে, ফার্দার কোনো কাজ হবে না, শেষ, এখানেই কাজ শেষ। আর যদি আমি দেখি যে লার্জেস্ট ইজ নট ইকুয়াল টু আই, তার মানে লার্জেস্ট আই এর সমান না, আইদার এল অথবা আর, তখন আমার কাজ কি হবে? তখন হচ্ছে কাজ হচ্ছে এক্সচেঞ্জ এআই উইথ এ লার্জেস্ট, আমি এআই এর সাথে এ লার্জেস্টটাকে এক্সচেঞ্জ করব। এআই এর সাথে এ লার্জেস্টটাকে এক্সচেঞ্জ করব। এখন এআই এর সাথে এ লার্জেস্টটাকে এক্সচেঞ্জ করলে আমি কি পাবো? আমি এআই তে বড়টা পেয়ে বড়টা চলে যাবে, আর ছোটটা কোথায় চলে আসবে? ছোটটা চলে আসবে ওই লার্জেস্ট নাম ঘরের মধ্যে। যেমন এখানে কি হয়েছে, এখানে 14টা চলে গেছে উপরে, আর 4টা চলে আসছে নিচে, দেখা যাচ্ছে? জি স্যার এখানে 14টা চলে গেছে উপরে, আর 4টা চলে আসছে নিচে। তাহলে এখন আমার কি করতে হবে? এই লোকেশনে আবার এই যে কি জানি বলে ওটাকে, ওই আমাকে ম্যাক্স সিম্পলিফাই চালাতে হবে। সেটা চালাই, কোথায় চালাইছি? যেখানে চালাইছি আবার ম্যাক্স সিম্পলিফাই রিকার্সিভলি। তো ওখানে আবার সে ওই লোকেশনে আবার সে একই কাজ করবে, চেক করে দেখবে লেফট চাইল্ড কে, রাইট চাইল্ড কে, লেফট চাইল্ড কে বড় কিনা, লেফট চাইল্ড কে বড় কিনা। যদি বড় হয়, যদি বড় না হয় তাহলে কোনো কাজ নাই, শেষ। আর যদি বড় হয় তাহলে আবার এই ম্যাক্স সিম্পলিফাই চালাবে। এইভাবে রিকার্সিভলি করলে করতে দেখা যাবে যে যদি কোনো একটা নোড এর লেফট সাবট্রি হিপ থাকে এবং রাইট সাবট্রি হিপ থাকে, তাহলে এই কাজটা আমি রিপিটেডলি করে করে আমরা ওইটুকুকে হিপ বানায় ফেলতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার? স্যার স্যার কোনটা যেটা ইনসার্ট করছি ওটা স্যার? ম্যাক্সিফায়ার রানিং টাইম কত হবে? এনএস করতে অনেক বিশাল নাম্বার, এত বড় কেন? একটু খেয়াল করে দেখো। লগেন স্যার, দুটো দুটো করে বাদ দিন স্যার। লগইন স্যার। আচ্ছা, লগইন হবে যদি এটা করা হয় এই জায়গায়, মানে একদম রুটে যদি করি তাহলে লগইন হবে, কারণ রুটের ট্রির হাইট হচ্ছে লগইন। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে হাইট যত তত, যেমন ধরো এইটার হাইট কত? 2, এই নোডের হাইট হচ্ছে 2। কেমনে 2? এখান থেকে লিফে যাওয়ার জন্য সবচেয়ে লম্বা যে পাথ, সেই পাথের লেংথ হচ্ছে ওই নোডের হাইট। বুঝতে পারছো? কোন একটা নোডের ট্রি এর কোন একটা নোডের হাইট হচ্ছে ওই নোড থেকে লিফে যাওয়ার জন্য যেটা লংগেস্ট পাথ, সেই পাথের লেংথ হচ্ছে ওটার হাইট। তাহলে এই 2 নম্বর ঘরে যে 4 আছে, সেখান থেকে লিফে যাওয়ার জন্য সর্বোচ্চ পাথ কত? 2। তাহলে এটা হচ্ছে হাইট হচ্ছে 2। এখন আমার এখানে কিন্তু সর্বোচ্চ 2টাই অ্যাক্সেস করতে হবে, বেশি না, তাই না? কারণ আমি এখান থেকে ম্যাক্সিমাম লিফে যেতে পারি, এর থেকে বেশি দূরে যাব না। সো আমি বলতে পারি এটার কম্পারিজন করে যেটা হচ্ছে অর্ডার অফ এইচ। হ্যাঁ, অর্ডার অফ এইচ। এখন এই রুটের জন্য এটা কত হয়? লগইন। রুটের জন্য হয় লগইন, কারণ যে কোনো বাইনারি ট্রির হাইট হচ্ছে লগইন, বা স্পেশালি কমপ্লিট বাইনারি ট্রি। একটা কমপ্লিট বাইনারি ট্রির হাইট হচ্ছে লগইন। একটু হিসাব করলে বুঝতে পারবা কেন লগইন, আমি আলাদা হিসাবে বলতেছি না। তো তো এখন এই দুইটা বিষয় মনে রাখা দরকার, যে কোর্স কেসে ম্যাক্সিমিফাই রানিং টাইম হচ্ছে লগইন, আর একদম স্পেসিফিক যদি মানে প্রিসাইসলি যদি বলতে চাই, তাহলে একটা পার্টিকুলার নোডকে হিবিফাই করার জন্য কষ্ট হচ্ছে অর্ডার অফ এইচ। বোঝা গেছে? মনে থাকবে? হ্যাঁ, এই বিষয়টাকে আমি ইনসিস্ট করলাম এই জন্য, অর্ডার অফ এইচ, কারণ আমরা পরবর্তীতে যেটা দেখবো এটা হচ্ছে বিল্ড ম্যাক্সিভ, কিভাবে একটা হিপ বানায়। হ্যাঁ,
এইটা রানিং টাইম যখন আমরা দেখবো তখন দেখবো যে এই যে হিপিফাইয়ের যে রানিং টাইম সেটার এক্সাক্ট ভ্যালুটা আমার দরকার হবে। হ্যাঁ, জাস্ট লগ ইন বলে ফেললে এইটা আসলে আমি এক্সাক্ট রানিং টাইমটা পাবো না। হ্যাঁ, আমার একটু এরর থাকবে ওর মধ্যে আর কি। হ্যাঁ, তো প্রেসাইসলি আমি পাবো না। সো প্রেসাইসলি পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্স হিপিফাইয়ের রানিং টাইমটা স্পষ্ট করে বলতে হবে বা প্রেসাইসলি বলতে হবে।